দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। রাষ্ট্রীয় খণ্ডে প্রকাশিত বিশেষ খবরটি হল অর্থের অভাবে চাকরিচ্যুত শিক্ষকের চিকিৎসা ব্যাহত। 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের একাংশ হতাশায় রোগগ্রস্ত হয়ে গিয়েছেন। যদিও এখন সংখ্যাটা আর 10,323-এর মধ্যে সীমাবদ্ধ নেই, এখন সংখ্যাটা অনেকটাই কম। তারপরেও অর্থের অভাবে সংসার প্রতিপালন করতে পারছেন না তারা, চিকিৎসা পরিষেবাও ঠিকভাবে পাচ্ছেন না। গত 8 দিন ধরে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চাকরিচ্যুত শিক্ষক মাধব দেবনাথ। পশ্চিম নোয়াগাঁও এলাকায় বাড়ি তার। অর্থের অভাবে চিকিৎসা না করেই বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছেন তিনি। সুস্থ হয়ে ওঠেননি মাধববাবু, কিন্তু তারপরেও ওষুধপত্র কেনার প্রয়োজনীয় অর্থ নেই তার কাছে। বন্ধন ব্যাংক থেকে 2 লক্ষ টাকা ঋণ নিয়েছেন, ঋণ নিয়েও সেই টাকার চিকিৎসা করে সুস্থ হতে পারেননি। মানসিকভাবে ভেঙে পড়েছেন পরিবারটি। সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন মাধববাবুর স্ত্রী। বাড়ি বিক্রি করে ব্যাংকের ঋণ দিয়ে আজ সর্বশান্ত পরিবারটি। এখন অসুস্থ, চিকিৎসা করানোর প্রয়োজনীয় অর্থ নেই। ঋণের টাকা কিভাবে মেটাবেন, কিভাবেই বা সংসার প্রতিপালন করবেন, ভেবে ভেবে অস্থির তিনি। মাধববাবুর স্ত্রী রত্না দেবনাথ জিবি হাসপাতালে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন। এমন হওয়ার কথা ছিল না। চাকরি যখন পেয়েছিলেন তিনি, তখন অনেক আশার আলো দেখতে পেয়েছিলেন। জীবনে কখনো ভাবেননি চাকরিটি চলে যাবে। এখন চাকরি হারিয়ে গোটা পরিবারটি অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে। 8 দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন, অথচ ঔষধ কেনার সামর্থ্য নেই। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন যাতে বেঁচে থাকার জন্য সুযোগ করে দেন তিনি। অন্তত 140 আসন নিশ্চিত, কংগ্রেসের অভ্যন্তরীণ রিপোর্টে উজ্জীবিত ইন্ডিয়া। অন্তত 140 চলতি লোকসভা নির্বাচনে আসন জয়ের এই হিসেবই কষে ফেলেছেন কংগ্রেস। একদিকে যখন নরেন্দ্র মোদী বাহিনী 400 পারের স্লোগান থেকে ধীরে ধীরে পিছু হচ্ছেন, সেখানে নিঃশব্দে পরিসংখ্যান সাজিয়ে ফেলছে সোনিয়া গান্ধীর দল। এমনই তথ্য উঠে এসেছে হাত শিবিরের অভ্যন্তরীণ রিপোর্টে। 328টি আসনের এবার লড়াই করছে কংগ্রেস। তার মধ্যে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই 204টিতে। ভোটের ট্রেন্ড দেখে কংগ্রেসের বিশ্লেষকরা নিশ্চিত 135 থেকে 144টি আসন মিলছেই। তৃণমূল কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টির মতো প্রথম সারির বিরোধী দলগুলির হিসেব আনলে মহাজোট ইন্ডিয়া 300 আসনে পেরিয়ে যাবে বলেই বিশ্বাস কংগ্রেসের। সোমবার 4র্থ দফায় ভোট শেষ হয়েছে। এই পর্যন্ত ভোট হয়ে গিয়েছে 379 কেন্দ্রে, বাকি আর 3 দফা। তবে এর মধ্যেই ট্রেন্ড পরিষ্কার হয়ে যাচ্ছে বলে মত বিরোধীদের। মোদি জোর উধাও, রাম মন্দির ইস্যু ও পিছনের সারিতে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, বঞ্চিত মধ্যবিত্ত, একের পর এক ইস্যু বিপক্ষে যাচ্ছে নরেন্দ্র মোদীর। তার উপর নির্বাচনী বন্ড নিয়ে লাগাতার বিজেপি বিরোধী ক্ষোভ। এছাড়া এজেন্সির অতি সক্রিয়তা তো রয়েছেই। এইসব মিলিয়ে তাই কংগ্রেস আশাবাদী 140-এর কম আসন তাদের ঝুলিতে আসবে না। সেই ক্ষেত্রে হেসে খেলে ইন্ডিয়া সরকার গড়ে ফেলবে। এর সবচেয়ে বড় উদাহরণ 4 সাল। সেবার কংগ্রেস 145টি আসন পেয়েও ইউপিএ সরকার গঠন করেছিল। আর যেভাবে এই 4 দফায় ভোটদানের হার কমছে, তাতে উজ্জীবিত হয়ে উঠছে কংগ্রেস। বলছে 1 লক্ষ টাকা নিশ্চিত করতে এখন থেকেই কংগ্রেসের ফর্ম ভরার উৎসাহ বাড়ছে মহিলাদের মধ্যে। ততটাই কপালে ভাঁজ পড়ছে গেরুয়া শিবিরের। 2019 সালের ভোটে কংগ্রেস 421 আসনে লড়েছিল, জয় হাসিল করেছিল মাত্র 52টিতে। নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীতে বিজেপি 443টি আসনে লড়ে জিতেছিল 303টিতে। রেজাল্ট বেরোনোর আগে প্রচার পর্বেই ওই সংখ্যা জানিয়েছিলেন অমিত শাহ। কাটায় কাটায় ভবিষ্যৎবাণী মিলে যাওয়ায় ইভিএমের ইলেকট্রনিক ভোটিং মেশিন এর উপর সন্দেহ বেড়েছিল বিরোধীদের। নির্বাচন কমিশন অবশ্য সাফ জানিয়েছে ইভিএমে কারচুপি করা যায় না। তারপরেও সন্দেহমুক্ত নয় রাজনৈতিক মহল। তবে বিরোধীরা নিশ্চিত এবার কোনো ভবিষ্যৎবাণী মিলবে না। অবাধ ও সুষ্ঠু ভোট হলে তো নয়ই। আর তাই ট্রেন্ড বুঝতে দলের সভাপতি মল্লিকার্জুন খার্গের নির্দেশ মতো কংগ্রেস ঘরে ঘরে সমীক্ষা করেছে, হিসেব করেছে নিজেরা কত আসন পেতে পারে। দেখা গিয়েছে এই পর্যন্ত 110 থেকে 120 আসতেই বাকিটা শেষ 3 পর্বে নিশ্চিত হয়ে যাবে। এমনকি কোনো কোনো রাজ্যে
সারপ্রাইজ ফল হবে বলেও আশায় রয়েছে হাইকমান্ড। একবার ইন্ডিয়া ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে গেলে এনডিএ ছেড়েও অনেক দল মহাজোটে সামিল হবে। দলের অন্দরে তাই শোনা যাচ্ছে আপকি বার 2004 সালের পুনরাবৃত্তির অপেক্ষাতেই বসে কংগ্রেস। শিক্ষক নিয়োগ হচ্ছে না, স্কুলগুলি সমস্যায় ঢুকছে। রাজ্যে সহসা শিক্ষক নিয়োগ হচ্ছে না, কারণ সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। আর সুপ্রিম কোর্টে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হলে রাজ্য শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে না। তবে কবে নাগাদ সর্বোচ্চ আদালতে মামলার চূড়ান্ত শুনানি হবে, এই প্রশ্নের উত্তর রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের কাছে নেই। ফলে রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ পদ্ধতি কি হবে তাও সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের পরেই জানা যাবে। ফলে এই সংরক্ষণ নীতি সংক্রান্ত মামলার ফাঁদে পড়ে রাজ্যে 2022 সালের ডিসেম্বর মাস থেকে আর শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ হচ্ছে না। শিক্ষা দপ্তর সূত্রে খবর, টিআরবিটির মাধ্যমে রাজ্যে আপাতত অস্নাতক, স্নাতক, স্নাতকোত্তর পদে শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগের সুযোগ নেই। কারণ 2022 সালে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের এসটিজিটি পরীক্ষার মাধ্যমে 230 জন স্নাতক শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ প্রক্রিয়া চলেছিল। তবে এই নিয়োগ প্রক্রিয়ায় জেনারেল এসটি এসসি পদের ক্ষেত্রে সংরক্ষণ নীতি সঠিক নয়, এই অভিযোগ এনে উচ্চ আদালতে মামলা হয়েছিল। এরপরই আদালতের নির্দেশে গ্রাজুয়েট টিচার পদে নিয়োগ মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল। এখন এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। ফলে সংরক্ষণ নীতির জন্য টেট 1, টেট 2, এসটিজিটি এবং এসটিপিজিটি পরীক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগ সম্ভব হচ্ছে না। শুধু তাই নয়, এসটিজিটি 2022 সালের ডিসেম্বর মাসে এক নির্দেশে বলেছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে অনুষ্ঠিত টেট 1 পরীক্ষায় বিএড উত্তীর্ণরা বসতে পারবেন না। এমনকি স্নাতক ডিগ্রি সহ বিএড উত্তীর্ণরা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষকতাও করতে পারবেন না। যদিও এতকাল রাজ্যে ডিএলএড ডিগ্রি ছাড়া যাদের শুধুমাত্র বিএড ডিগ্রি রয়েছে তারাও টেট 1 পরীক্ষার মাধ্যমে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষকতার চাকরিও পেয়েছেন। এমনকি এই পুরো নিয়মে 2022 সালে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য 197টি পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য টেট 1 পরীক্ষা হয়েছিল। তবে এখন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স অ্যাসোসিয়েশনের নতুন নিয়মের জন্য টেট 1 পরীক্ষার মাধ্যমে বিএড উত্তীর্ণদের শিক্ষক শিক্ষিকা পদে চাকরি প্রদান করা যাবে না। এর সাথে এখন আবার সুপ্রিম কোর্টে সংরক্ষণের মামলাও বিচারাধীন রয়েছে। ফলে টেট 1 শিক্ষক শিক্ষিকা পদে 197 জন এবং টেট 2 শিক্ষক শিক্ষিকা পদে 169 জনকে নিয়োগ সহসা হচ্ছে না। শিক্ষা দপ্তরে এক আধিকারিক জানিয়েছেন, টিআরবিটি কর্তৃপক্ষ শুধুমাত্র চাকরি পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করতে পারে। তবে টিআরবিটি কর্তৃপক্ষের কোনো চাকরি প্রদানের ক্ষমতা নেই। আর এখন সুপ্রিম কোর্টে সংরক্ষণ মামলার চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করছে শিক্ষা দপ্তর। এর সাথে যুক্ত হলো এনসিটির নতুন নিয়ম। সর্বোচ্চ আদালতের রায় দেখে এবং এনসিটির নতুন নিয়ম মেনে আবারও শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়োগ নীতি তৈরি করতে হবে। এরপরই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। ফলে রাজ্যে বেকার বিক্ষোভ চরমে উঠেছে। পশ্চিমবঙ্গকে সতর্ক করছেন অসমের ঘরপুরা বাঙালি। না তারা মুসলিম নন, তাহলে পড়তে হতো বিভাজনের আইনের গেরোয়। সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএর ছাতার তলায় জায়গা হতো না তাদের। তারা হিন্দু, কিন্তু যে রাজ্যের ভিটেমাটি আঁকড়ে তাদের দিন গুজরান তা হলো অসম। তাই এতদিন ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন্সের এনআরসি জন্য নিজেদের ভারতীয় প্রমাণ করার লড়াই করেছেন তারা। এবার দেশে থাকার জন্য বিদেশি হিসেবে নিজেদের তুলে ধরাটাই চ্যালেঞ্জ তাদের। আজ বড় বিপাকে অসমের বরাক উপত্যকার বাঙালিরা। ভারতীয় হওয়ার যাবতীয় প্রমাণপত্র জমা দিয়েও এনআরসির চূড়ান্ত তালিকা থেকে যে বা যারা বাদ পড়েছেন, সিএর জন্য এখন তারা খুঁজছেন বাংলাদেশি নথি। একটা কলমের খোঁচায় বরাক উপত্যকায় প্রায় 96,000 হিন্দু বাঙালিকে নিজ ভূমে পরদেশী হয়ে যেতে হয়েছিল। 2014 সালে শিলচরের জনসভা থেকে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন গেরুয়া শিবির। তাতে আস্থা রেখেছিলেন বরাক তথা গোটা অসমের বাঙালি। কিন্তু প্রাপ্তি
2019-এর আগস্ট মাসে প্রকাশিত এনআরসির চূড়ান্ত তালিকা থেকে 19 লক্ষের বেশি বাঙালির নাম বাদ পড়েছে। 23 লক্ষের বেশি মানুষের আধার কার্ড ফ্রিজ করা হয়েছে। নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। বন্ধ অরুণোদয় প্রকল্পের অসমের রেশন বরাদ্দ। আর তাই দুঃসহ যন্ত্রণা বুকে নিয়েও প্রতিবেশী পশ্চিমবঙ্গকে সতর্ক করছেন বরাকের আমরাঘাটের অজিত দাস, শিলচরের কাটিগুড়ার বৃদ্ধা অঞ্জলি রায়, শিলং বস্তির পিনাকি দাস আর উদারবন্দের দুলুবি বিবির মতো আরও অনেকে। বাংলার বাসিন্দাদের জন্য তাদের সতর্কবার্তা, সিএর ফাঁদে পা দেবেন না। আইনের তফসিল 1A অনুযায়ী যে নথিপত্র জমা দিতে বলা হয়েছে তার একটিও কি কারো পক্ষে জোগাড় করা সম্ভব? ভুক্তভোগী এই বাঙালিদের কথায় সিএর লেজুর তো এনআরসি, আজ না হোক কাল সেটাও আসবে বাংলায়। পশ্চিমবঙ্গের মতুয়া বাঙালিরা তো নিজেদের শুধু বিদেশি ঘোষণা করলেই মিলবে নাগরিকত্ব, কিন্তু বাকিরা? স্পষ্ট কটাক্ষ অজিত দাসের গলায়। তার কথায় 1956 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে দাদু বাবা পালিয়ে এসেছিলেন। হাইলাকান্দির মঞ্চরা উদ্বাস্তু ক্যাম্পে তাই হয়েছিল তাদের। এক কাপড়ে পালিয়ে আসা লোকজনের এই দেশের প্রমাণ বলতে ছিল উদ্বাস্তু সার্টিফিকেট। 2014 সালে সন্দেহজনক ভোটার হিসেবে চিহ্নিত হই। 3 মাস ছিলাম শিলচরের ডিটেনশন ক্যাম্পে। 35 সূত্রে পাওয়া উদ্বাস্তু সার্টিফিকেট জমা দিয়েছিলাম। ফরেনার্স ট্রাইব্যুনাল মানল না। 2021 সালে বিদেশি নাগরিক বলে চিহ্নিত করা হলো আমাকে। এবার বলা হচ্ছে হিন্দুরা সব সিএতে আবেদন করলেই হবে। মানে ভারতীয় প্রমাণের লড়াই থেকে সরে এসে এবার বিদেশি মানতে হবে নিজেকে। সিএ কার্যকর করার দাবিতে আন্দোলন করেছিল অল অসম বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশন। সভাপতি বাসুদেব শর্মার কথায় এইভাবে সিএ চালু হবে বুঝিনি। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে আমরা বলেছি পালিয়ে আসা লোকজন এত সব নথি পাবে কোথায়? আবেদনকারীর সেলফ ডিক্লারেশনের ভিত্তিতেই দেওয়া হোক নাগরিকত্ব।